স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি বার্তাপক্ষের সবশেষ। জিম্বাবুয়ে সফরে টেস্ট ওয়ানডের পর টি-20 ট্রফি ও বাংলাদেশের কোনো সফর প্রথমবার ৩ সিরিজ জয় টাইগারদের। করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ১১,২৯১ রোগী, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০%। ঢাকার হাসপাতালের ৭৫% করোনা রোগী, গ্রামের প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে বেড়েছে পথচারী ও যানবাহন চলাচল, বিভিন্ন প্রবেশমুখ ও অলিগলিতে ভিড়। এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের বিস্তার রোধে কাল থেকে ঢাকার ২ সিটির অভিযান, মাঠে থাকবে ২০টি ভ্রাম্যমাণ আদালত। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। সৌম্যের 50 আর শেষ দিকে শামীমের তাণ্ডবে শেষ টি-20তে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবার কোনো সফরে 3 ফরম্যাটে সিরিজ জিতেছে টাইগাররা। আগে ব্যাট করে ১৯৩ রানের বড় স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে। জবাবে সৌম্যের ৬৮ রানের ইনিংসে 4 বল হাতে জয় পায় বাংলাদেশ। ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন সৌম্য সরকার। বড় রান তাড়া করে জয়ের রেকর্ড খুব একটা ভালো নয় বাংলাদেশের, যদিও একবারই সর্বোচ্চ ২১৪ রান তাড়া করে জয় ছিল। তামিম মুশফিকের মতো সিনিয়ররা না থাকায় সিরিজ নির্ধারণী ম্যাচে ১৯৩ রান তাড়া করা নিয়ে টেনশন ছিল, কিন্তু তরুণরা সুযোগ কাজে লাগিয়েছেন। সৌম্য মাহমুদুল্লাহর পর শামীমের তাণ্ডবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও জিতল টাইগাররা। এই প্রথম কোনো সফরে 3 ফরম্যাটে সিরিজ জেতার রেকর্ড গড়ল বাংলাদেশ। দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি। তাসকিনের 1 ওভারে মাধভিরে টানা 5-4 হাঁকিয়ে ম্যাচের মোমেন্টাম জিম্বাবুয়ের দিকে নিয়ে নেন। বোলিং পরিবর্তনও কাজে আসেনি। সাকিবকে সতর্কতার সাথে খেললেও সাইফুদ্দিন শরীফুলকে ছাড় দেননি 2 ওপেনার। পাওয়ার প্লের শেষ বলে ভয়ঙ্কর হয়ে ওঠা মারুমানিকে ফেরান সাইফুদ্দিন। বোলারদের এলোমেলো বোলিংয়ে সুযোগ কাজে লাগিয়েছেন চাকাভা মাধভিরে। 10 ওভারে ১০০ কোঠা ছাড়িয়েছে স্বাগতিকরা। 1 ওভারে 3 ছক্কা হাঁকিয়ে চাকাভা লজ্জায় ফেলেন একাদশে সুযোগ পাওয়া নাসুমকে। বাজে বোলিংয়ের মাঝে নাইম শামীমের প্রচেষ্টায় অসাধারণ এক ক্যাচ স্বস্তি দিয়েছে। দ্রুত ফিরেছেন রাজাও। ৫৪ করে মাধভিরে ফেরার পর শেষটা করেন ব্রুল। তার ১৫ বলে ৩১ রানের ক্যামিওতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে। টি-20 ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে একবারই জয় ছিল। নাইমকে হারিয়ে 50 আসলো পাওয়ার প্লেতে। সাকিব সৌম্য পরিস্থিতি বুঝে এগিয়েছেন। পরপর 2 ছক্কার পর অতি লোভে ফিরেছেন সাকিব। মাহমুদুল্লাহ সঙ্গ দিয়েছেন। 50 তুলে ক্যারিয়ার সেরা ৬৮ করেছেন সৌম্য। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যে আউট হয়েছেন তাতে তীরে এসে তরি ডোবার শঙ্কা জাগে। তবে শেষ 5 ওভারে ৫১ রান করতে অতি মানবীয় কিছুর দরকার ছিল না। আফিফ ভুল করেছেন সেখানেই। নতুন কান্ডারি শামীম দেখিয়েছেন হারিয়ে যেতে আসেননি তিনি। এমনকি জয় থেকে ১৯ রান দূরে থাকতে মাহমুদুল্লাহ ফিরলেও ভরসা হারাননি শামীম। ১৫ বলে ৩১ রানের তাণ্ডবে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন এই ক্রিকেটার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু। হাসানুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই প্রথমে আজকের এই খুশির খবরটি আপনার সাথে এর মধ্যেই শেয়ার করেছি আমরা, যেটি জানতে চাই আসলে এই প্রথমবার আমরা দেখছি যে কোনো সফরে 3 ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ। এটি আসলে আমাদের জন্য কতটা গৌরবের এবং কতটা সাফল্যের? প্রথমত অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ টিমকে, বাংলাদেশের সাপোর্টিং স্টাফ প্লাস সমর্থকদের। এটা তো অবশ্যই আমাদের জন্য গৌরবের। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাংলাদেশ টিম কম্বাইন্ডলি ক্রিকেট খেলে যে একটা সিরিজ জিতছে, স্টেপ বাই স্টেপ টেস্ট, ওয়ানডে এবং টি-20, এবং বিশাল মার্জিনাল উইন গুলো কিন্তু বিশাল মার্জিনাল উইন, এবং প্রত্যেকটা প্লেয়ারের রোল গুলা যেভাবে পারফর্ম করছে, যে রোল গুলো নিয়ে
ক্রিকেট খেলছে, ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, বোলাররা ভালো বোলিং করছে, এক্সপেকটেশন যেটা, এবং আমাদের T20 ওয়ার্ল্ড কাপের আগে যে একটা সেট আপ, সেইটার জন্য যে প্রিপারেশনটা আমরা করছি, দেখছেন এই ম্যাচ গুলাতে কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্ট করছি আমরা, চেঞ্জ হচ্ছে বোলিং এ, অনেক চেঞ্জেস আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ওয়েল প্রিপেয়ার টিম আমরা তৈরি করার জন্য আমাদের 14টা ম্যাচ আছে T20 ওয়ার্ল্ড কাপের আগে, এই যে আগামীতে অস্ট্রেলিয়া সিরিজ, তারপরে ইংল্যান্ড, আফটার দ্যাট নিউজিল্যান্ড। সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে একটা প্রপার টিম নিয়ে আমরা T20 ওয়ার্ল্ড কাপে হয়তো ঢুকতে পারবো। বিষয় যে 3 ফরম্যাটে যে ধারাবাহিকভাবে যে এই চাপ নেওয়ার বিষয়টি, এবং আমরা দেখেছি যে 194 রানের টার্গেটের চাপ নিতে পেরেছে, এই জায়গাটি আসলে কতটুকু আমাদের জন্য ভালো ভবিষ্যতে? আপনি T20 বিশ্বকাপের কথাই বলছিলেন। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমাদের যে প্লেয়ার রিসোর্স এবং আমাদের যে ক্রিকেট স্ট্রাকচার, সেই হিসেবে আমাদের জন্য 3 ফরম্যাটে ক্রিকেটাররা তৈরি করা একটু ডিফিকাল্ট, বাট আমরা লাকি যে আমরা দেখেন 3টা স্ল্যাপে ক্রিকেটার পাচ্ছি। এক হচ্ছে তামিম, সাকিব, মুশফিক, সাকিব আল হাসানের মতন একটা স্ল্যাব। সেকেন্ড স্ল্যাবটা সবসময় বলি যে সৌম্য, লিটন, যারা দীর্ঘদিন ক্রিকেট খেলেছে, অনেকগুলো ওয়ানডে খেলেছে, অনেকগুলো টেস্ট খেলেছে। আফটার দ্যাট এই যে শামীম, শরীফুল, সাইফুদ্দিন, তারপরে আফিফ, এই ধরনের ক্রিকেটাররা, ইয়াসির আলী, রাব্বি আছে। সো অনেকগুলো আপকামিং ক্রিকেটার আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে যে বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাপ্রোচ। শামীম হোসেন পাটোয়ারির ইনিংস দেখলে আপনি দেখবেন মানে ফিয়ারলেস ক্রিকেট খেলেছে। এই প্রেসারে উইং ব্যাটিং অর্ডারে যেভাবে উনি শর্টস খেলেছে এবং যে গ্যাপ থেকে বলগুলো বের করেছে, প্রপার ইউটিলাইজ করেছে দুর্বল বলগুলা। সো আমার কাছে মনে হয়েছে যে তারা একদম দারুণ ভাবে ব্রাশ আপ হয়ে আসছে এজ লেভেলে ক্রিকেট থেকে। সো আমাদের অনেকগুলা লোকাল কোচ তাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছে, এটা তারই একটা প্রতিফলন বলতে পারেন। আরেকটা বিষয় দেখেছি যে আজকে সৌম্য অনেকদিন পরে খুব ভালো জায়গায় এসেছেন, ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন। এই জায়গাটিকে আসলে কিভাবে দেখবেন? তিনি আবার নতুন করে এই জায়গা তৈরি করছেন কিনা? অ্যাকচুয়ালি হয়েছে কি, সৌম্যর যে প্ল্যান অথবা ও যে টাইপের প্লেয়ার এক্সিকিউট করছিল না, বাট একটা দীর্ঘদিন ধরে সৌম্য কিন্তু আমাদের ন্যাশনাল টিমকে সার্ভিস দিচ্ছে, অফ অ্যান্ড আউট হয়। সো এই সিরিজটা সৌম্যর জন্য সবকিছু ফেভার করেছে, তার বোলিং, তার ব্যাটিং, স্পেশালি আজকে যে ক্যাচটা নিয়েছে চাকাবার, আপনি দেখেছেন যে দারুণ একটা ক্যাচ। এইগুলো হচ্ছে একটা নিদর্শন অথবা একটা সিমটম একটা গুড ক্রিকেটারের। সো T20 ওয়ার্ল্ড কাপের আগে সৌম্যর কামব্যাক করাটা বিশাল একটা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অ্যাডভান্টেজ। এবং তারা যে ওয়ার্কআউট করে, তারা যে অনেক বেশি ফোকাস, আশা করছি যে এর একটা ভালো দিক আমরা নেক্সট যে সিরিজ গুলো হবে সেই সিরিজ গুলোতে আমরা পাবো। আমরা বরাবরই দেখি সিনিয়রদের উপর নির্ভরতা আমাদের রয়েই গেছে এবং থাকছে, এবং নতুন যারা সুযোগ পেয়েছে তাদের কাকে নিয়ে আপনি আশাবাদী? আমাদের অনেকগুলো ক্রিকেটার আছে, আফিফ আছেন, শরীফুল আছেন, তারপরে নাসুম আহমেদ আছেন। সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ কি, আমাদের 3টা ফরম্যাটের জন্য 3টা স্পেশালিস্ট, 3 ধরনের স্পেশালিস্ট ক্রিকেটার তৈরি হচ্ছে। এটা একটা টেস্ট প্লেইং নেশন, একটা ওডিআই নেশন এবং T20 ক্রিকেট। এর কারণে এটার জন্য যে আমাদের যে টিম করা, তার প্লেয়ার গুলো যে আমরা স্পেশালিস্ট প্লেয়ার গুলো পাচ্ছি, এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ। সো মনে হচ্ছে আমার কাছে যে T20 ফরম্যাটের জন্য ইয়াং ফিটনেস, যেমন শামীম হোসেন পাটোয়ারি, শরীফুল, যাদের কথা বলছিলাম, তারা যেমন আমাদের বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছে, তেমন সিনিয়র ক্রিকেটাররা মেন্টালি সাপোর্ট দিচ্ছে ইন দা ফিল্ড। নিশ্চয়ই, সেটা আমাদের প্রত্যাশা। হাসানুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এসে কথা বলবার জন্য। 4 দিন পর আবারও দেশে করোনায় দৈনিক মৃত্যু 200-র উপরে। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 228 জনের, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 11,291 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 30.04। রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 228 জনের। এ নিয়ে মোট প্রাণহানি হল 19,274 জনের। এদিকে 639টি ল্যাবে 24 ঘন্টায় 37,972 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 11,291 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 11,64,635 জনে। আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 30.04%। বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা গ্রহণ নয়, স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে না। প্রত্যেকেরই টিকা গ্রহণটি সুনিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধির প্রতিও আমাদের একইভাবে মনোযোগী হতে হবে। নাক মুখ থেকে মাস্ক ব্যবহার করতে হবে, যথাযথ নিয়ম অনুসরণ করে প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
নিরাপদ শারীরিক সামাজিক দূরত্বটি বজায় রেখে চলতে হবে। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 10,584 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 9,98,923 জনে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার হাসপাতালে ভর্তি করোনা রোগীর 75% গ্রামের। এদের বেশিরভাগই নেননি করোনা টিকা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরো বলেছেন, করোনা প্রতিরোধে মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, রোগী ভর্তির অপেক্ষায় 3টি অ্যাম্বুলেন্স। এরা এসেছে ঢাকার বাইরে থেকে। অবস্থা জটিল হওয়ার পর রোগীরা এসেছেন হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, গত 1 মাসে করোনা সংক্রমণ বেড়েছে 8 ভাগেরও বেশি, মৃত্যু বেড়েছে 5 গুণ। আর হাসপাতালে ভর্তি 75 ভাগ রোগী গ্রামের। এই 75% রোগী বয়স্ক রোগী, বেশিরভাগই বয়স্ক রোগী, এবং এরা আবার ভ্যাকসিনও নেয়নি। তাদের ছেলেমেয়েরা ভ্যাকসিন নিয়েছে, তারা ভ্যাকসিন নেয়নি। তারা ভ্যাকসিন নেওয়াতে কিছুটা অনীহা দেখিয়েছে। তো যারা ভ্যাকসিন নেয়নি, বোঝা গেল যে তারা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে রাজধানীর ইস্কাটনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে 1000 বেডের করোনা হাসপাতাল করছে সরকার। এতে থাকছে 400 করে আইসিইউ ও এইচডিইউ। শনিবার চালু হচ্ছে এই হাসপাতাল। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে ভারত থেকে আসবে 200 টন অক্সিজেন। করোনার সঙ্গে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এবছর শনাক্ত হয়েছে 1669 জন। 3 জনের মৃত্যুর খবরও পেয়েছে স্বাস্থ্য বিভাগ। মন্ত্রী বললেন, ডেঙ্গু আক্রান্তদের আলাদা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কয়েকটি হাসপাতালকে আমরা চিহ্নিত করলাম যেখানে আমরা ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা নিব, কারণ করোনা যেখানে চিকিৎসা হয় করোনার, সেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 105 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের 1 বছরেও নমুনা পরীক্ষার সুবিধা বাড়েনি বেশিরভাগ জেলায়। উপসর্গ থাকলেও নমুনা নিয়ে করোনা শনাক্তে এখনও অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে 5 থেকে 7 দিন। আরটিপিসিআর সংকট আর লোকবলের অভাবকে বিলম্বের কারণ বলছে কর্তৃপক্ষ। করোনার ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে জেলা উপজেলা থেকে গ্রাম পর্যায়েও। বেশিরভাগ জেলায় করোনা উপসর্গ নিয়ে আসা মানুষ নমুনা পরীক্ষা করাতে এসে পড়ছেন ভোগান্তিতে। করোনা স্যাম্পল দিছি, বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার গেলে শুক্রবার গেলে শনিবার আসলাম, বলতেছে শনিবার আসে নাই, আরো পরে দিবে বললো, গতকালকে আসতে পারে, গ্যারান্টি দেয় না এখন। গত 17/7/2021 তারিখে স্যাম্পল দিয়েছিলাম, আজকে বুঝ করে পাই ইনভ্যালিড আসছে, তাই আজকে আবার স্যাম্পল দিতে আসছে। এটা মনে করি হয়রানির শিকার হচ্ছে। 16 তারিখ রাত্রে রেজাল্ট আসে, প্রায় 9 দিন। আর এই 9 দিন আমার উপরে খুব ঝড় গেছে। আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, আমার ফ্যামিলি কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। যেসব জেলায় আরটিপিসিআর মেশিন নেই, সেসব জেলার ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে 5 থেকে 7 দিন। তবে শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। যেহেতু আমাদের এখানে পিসিআর ল্যাব নাই, আমরা পিসিআর টেস্টটা করাই হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। যেহেতু বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদেরও সুযোগ সুবিধার ব্যাপার আছে, সেই কারণে কোনো দিন হয়তো আমরা রিপোর্টটা তাৎক্ষণিক পাই না। সিলেট থেকে রিপোর্ট করলে আমাদের 4 দিন থেকে 5 দিন সময় লেগে যাচ্ছে। আমাদের প্রক্রিয়াধীন এই পিসিআর ল্যাবরেটরিটুকু চালু হলে রোগীরা অনেক সাহায্য এবং সহযোগিতা পেত। সব জেলায় নেই আরটিপিসিআর, আবার নমুনা দিতে আসা মানুষের চাপ বাড়লেই ভোগান্তিতে পড়তে হয় বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। 2-4 দিন পরই 1000 করে স্যাম্পল ঢাকায় পাঠাচ্ছি, এবং এই স্যাম্পল রিপোর্ট আসতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই জন্যে আমাদের রিপোর্টিংটা আরেকটু ইমপ্রুভ করার জন্য আমাদের পিসিআর সক্ষমতা বাড়ানো উচিত। 2টো পিসিআর মেশিন হলে সক্ষমতা অনেকখানি বৃদ্ধি পাবে। করোনার উপসর্গ থাকা লোকজনের বাইরে অবাধে ঘোরাফেরায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় জনস্বাস্থ্যবিদরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের 3য় দিনে রাজধানীতে বেড়েছে চলাচল। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সাইনবোর্ড এবং গাবতলী সহ ঢাকার
বিভিন্ন প্রবেশ মুখ এবং অলিতে গলিতে ছিল মানুষের ভিড়। তবে নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিধিনিষেধ না মানায় গ্রেপ্তার হয়েছেন 587 জন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে 233 ব্যক্তি এবং 521 গাড়িকে। রোববার কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টের চিত্র এগুলো। কোনো এলাকা গাড়ি ও মানুষে ঠাসা, আবার কোথাও গাড়ির চাপ নেই বললেই চলে। আর ঢাকার অলিগলিতে চলছে আগের মতোই চোর পুলিশ খেলা। ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দেখা যায় রাজধানীমুখী মানুষের ভিড়। যাত্রাবাড়ি ও গাবতলীতে ছিল একই চিত্র, সবারই গন্তব্য নিজ নিজ কর্মস্থল। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকার কথা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। অফিস বন্ধ, কিন্তু আমার একটু কাজ আছে, এই জন্য যাচ্ছি। অফিসেরই কাজ, আমার অফিস আছে। ভেঙে ভেঙে আসছি, বিভিন্ন রিক্সা, অটো রিক্সা, প্রাইভেট, বিভিন্নভাবে আমরা এই পর্যন্ত হেঁটে হেঁটে আসতেছি। অফিসের কাজে যাচ্ছি। কর্মস্থল বন্ধ থাকলে আমাদের একটু বাড়িতে নিরাপদে থাকতে পারতাম। এখন কর্মস্থল খোলার কারণে আমরা কষ্ট করে ঢাকা ঢুকতে হচ্ছে। রাজধানী সড়কের চিত্র অবশ্য কিছুটা ভিন্ন। রিকশার সংখ্যা বাড়লেও নেই তেমন গাড়ি ও মানুষের চাপ। ব্যাংক খোলায় গতকালের চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি বেশি থাকলেও অপ্রয়োজনে বের হলেই করা হচ্ছে জরিমানা। বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। যারা এরকম অপ্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় বা তুচ্ছ প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে আমরা বাসায় ফেরত পাঠাচ্ছি, এবং কেউ যদি একেবারেই ওয়াকিবহাল না থাকেন বা ব্যাখেয়াল থাকেন তাহলে অপরাধের মাত্রা বিবেচনা করে তাকে আমরা শাস্তির আওতায় আনছি। রাষ্ট্রপ্রদত্ত আইন এবং সরকারের যে নির্দেশনা, এটাকে চ্যালেঞ্জ জানাতে আসবেন না, তাহলে প্রত্যেককে কিন্তু আইনের সম্মুখীন হতে হবে। এবং আজকে কিন্তু আমরা যারাই বের হয়েছেন সকলকে কিন্তু চ্যালেঞ্জ করছি। তবে রাজধানীর অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম থাকার সুযোগে বাইরে ঘোরাঘুরি করছে মানুষ। পুলিশের গাড়ি দেখে দোকানের ঝাঁপ নামিয়ে দিলেও একটু পরেই খুলছে বিভিন্ন দোকান, জমছে আড্ডা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটির পর আজ থেকে কিছু প্রতিষ্ঠান খোলায় বিভিন্ন জেলার সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি বেড়েছে। তবে বিধিনিষেধ বাস্তবায়নে জেলায় জেলায় বিভিন্ন পয়েন্টে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও টহল। এদিকে কিছুটা কম হলেও শিমুলিয়া ফেরিঘাটে আজও দেখা গেছে মানুষের ভিড়। চট্টগ্রাম নগরের 22টি চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন বাইরে বের হওয়া মানুষ। এছাড়া সিটি গেট ও কর্ণফুলী সেতু এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনীর সদস্যরা। তবে লকডাউনের প্রথম দুদিনের তুলনায় আজ বাইরে বের হওয়া মানুষের সংখ্যা বেশি। গত 2 দিন বন্ধের দিন ছিল, লোকজনের আনাগোনা কম ছিল। আজকে দেখা যাচ্ছে গাড়িগুলোর আনাগোনা একটু বেশি। তো আমরা যথারীতি আগের মতোই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বগুড়ার সাতমাথা সহ বেশিরভাগ এলাকাতে চলতে দেখা গেছে ব্যাটারি চালিত 3 হুইলার। রাস্তায় বের হওয়া অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি। রাজশাহী শহরের সড়কেও বেড়েছে মানুষের চলাচল। অবশ্যই নজরদারি দরকার আছে, লোকজন স্বাস্থ্যবিধি মানে না। ঘনবসতিপূর্ণ একটি দেশ, এখানে স্বাস্থ্যবিধি আমরা ইচ্ছা করলেও মানতে পারবো না। বরিশালে লকডাউন বাস্তবায়নের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। রংপুর, শরীয়তপুর, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় লকডাউন বাস্তবায়নে দেখা গেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর তৎপরতা। কোনো প্রয়োজনে তাগিদে বের হয়েছে, আর নয়তো মরার জন্য করোনার ভয়ে সবার ভিতরে আছে। সরকার যেভাবে নির্দেশ করেছেন সেভাবে কাজ করার চেষ্টা করছি। এজন্যই আমরা লাগাতার বিভিন্ন এলাকায় যেসব জায়গায় মাস্ক পরার কথা, দোকানপাট খোলা থাকার কথা না, সেসব জায়গায় বন্ধ করার জন্য। সড়কে চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও হাট বাজারগুলোতে নিয়ন্ত্রণ কঠিন বলছে আইনশৃঙ্খলা বাহিনী। বেশিরভাগ জেলাতেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অসংখ্য মানুষ ভিড় করছেন বাজারগুলোতে। লোকজন মাস্ক ছাড়া অকারণেই ঘুরে বেড়াচ্ছে। আমরা চেষ্টা করছি তাদেরকে সর্বতভাবে সচেতন করার জন্য এবং আমরা বোঝানোর চেষ্টা করছি। এদিকে আজও ঢাকা ছাড়তে সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাটে জড়ো হয়েছে মানুষ। অনেকে আবার রাজধানীতে ফিরছেন ঈদের ছুটি শেষে। তো ঢাকা থাইকাই বা আসলে কি করব, তো এর জন্য আর কি ঝুঁকি নিয়েই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের কর্মস্থল তো ঈদের আগেই ছুটি হয়েছে, বাট আমাদের ওখানে থাকা খাওয়ায় অনেক সমস্যা হইতেছে। তবে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষকে গাজীপুর সহ বিভিন্ন পয়েন্টে পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি এবং কঠোর লকডাউনের মধ্যে সিলেট 3 আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন 5 আইনজীবী। রোববার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে সুপ্রিম কোর্টের 5 আইনজীবীর পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী শিশির মনির। আগামী 28 জুলাই এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চলমান লকডাউনেও নির্বাচন স্থগিত রাখা সম্ভব নয়। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে আইনি নোটিশে বলা হয়েছে,
সিলেটের উপনির্বাচন অনুষ্ঠানের সময়সীমা 2021 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত, তাই 28 জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা যাবে না, এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়। এদিকে করোনায় মারা গেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন। বিদ্যুৎ সঞ্চালন লাইনের সরকারি হাই ভোল্টেজ তার বিক্রি হচ্ছে মিটফোর্ডের দোকানপাটে। পিডিবি পল্লী বিদ্যুতের ভান্ডার থেকে এসব কম দামে কিনে বিক্রি করছে একটি চক্র। পরে অ্যালুমিনিয়াম কারখানায় তা থেকে তৈরি হচ্ছে হাঁড়ি পাতিল। সম্প্রতি 5 টন তার সহ 4 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বিদ্যুৎ সঞ্চালনে লাগে হাই ভোল্টেজ অ্যালুমিনিয়াম তার, আর এ তার থাকার কথা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি ও পল্লী বিদ্যুতের মতো সরকারি প্রতিষ্ঠানের হেফাজতে। তবে সম্প্রতি এসব ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে অভিযানে নামেন গোয়েন্দারা। পরে পুরান ঢাকার মিটফোর্ডে মা এন্টারপ্রাইজ থেকে উদ্ধার হয় পিডিবি পল্লী বিদ্যুতের 5 টন উচ্চ ক্ষমতা সম্পন্ন তার। আটক করা হয় 4 জনকে। গোয়েন্দারা বলছেন, দেশের নানা জায়গার পিডিবি পল্লী বিদ্যুতের ভান্ডার থেকে 140 টাকা কেজিতে এ তার কেনে দালাল চক্র। কেনা হয় বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি করা তারও। পরে এসব 160 টাকা দরে বিক্রি করা হয় মিটফোর্ডের নানা দোকানে, আর ব্যবসায়ীরা সেসব 200 টাকা কেজিতে বিক্রি করে শ্যামপুরের অ্যালুমিনিয়ামের কারখানাগুলোতে। সেখানে তার গলিয়ে তৈরি হয় হাঁড়ি পাতিল। সরকারি স্টেক হোল্ডাররা এগুলো তৈরি করছে এবং তারা যারা এগুলো স্থাপনের দায়িত্বে আছে তাদের জন্য বিরাট রকম একটা ক্ষতির বিষয় এখানে আছে। দেখা যাবে যে বিভিন্ন জায়গা থেকে তার চুরি হচ্ছে, সেখানে বৈদ্যুতিক সংযোগ নষ্ট হচ্ছে, সেই সংযোগ আবার ফিরে আসতে অনেকদিন সময় লাগছে। পুরোটাই আসলে জনগণের ভোগান্তির কারণ হচ্ছে। এই চুরিতে সরকারি সংস্থার কিছু স্টোর কিপারের যোগসাজশ পেয়েছে গোয়েন্দা পুলিশ। জড়িত সরকারি কর্মচারী, মিটফোর্ডের দোকান মালিক ও অ্যালুমিনিয়াম কারখানার লোকজনও। সরকারি তারগুলিকে সংরক্ষণ করা দরকার, কারণ এগুলি অত্যন্ত দামি এবং এগুলি সংশ্লিষ্ট দপ্তরগুলি যদি এটি নিয়ে তাদের ইনভেন্টরি ঠিক মতো রাখে তাহলে আমাদের এই তারগুলি হয়তো এইভাবে বেআইনিভাবে বাইরে বের হবে না এবং বিক্রি হবে না। সরকারি তার চুরি ঠেকাতে মিটফোর্ড ও শ্যামপুরের 50টি দোকান ও কারখানাকে নজরদারিতে রেখেছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা চালক সুকানির গাফিলতিতে। জলযানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি পায়নি তদন্ত কমিটি। এতে অভিযুক্তদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। পাশাপাশি কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে শরীয়তপুরের মাঝিকান্দিতে। শুক্রবার সকাল 9:30টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। তদন্তে সেদিনই 4 সদস্যের কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। সে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে রোববার। এতে বলা হয়েছে ফেরিটিতে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না, চালক সুকানির গাফিলতিতেই পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগেছে। সে কারণেই ইনল্যান্ড মাস্টার আব্দুর রহিম ও হুইল সুকানি সাইফুল ইসলামকে এ ঘটনায় দায়ী করেছে তদন্ত কমিটি। জাহাজের যে গতি থাকার কথা ছিল এবং নদীর যে গতি, সেই গতির সাথে সমন্বয় করতে না পারায় আমাদের জাহাজের যে ইনচার্জ মাস্টার এবং সুকানি ছিলেন তাদের অসতর্কতা এবং দক্ষতার অভাবের কারণে এই জাহাজটি পিলারের সাথে ধাক্কা খায়। তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযুক্ত চালক ও সুকানিকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। এছাড়া পূর্ব নির্ধারিত রুট 6 থেকে 13 নম্বর পিলার এলাকা দিয়ে ফেরি চলাচল করতে হবে। ইনভেস্টিগেশন অফিসার নিয়ে করেছি, যেহেতু এই তদন্ত কমিটি সুপারিশ করেছে, এখন এই তদন্ত কমিটির রিপোর্টটা উনি দেখবে। হ্যাঁ, দেখে আবার সরজমিনে নিজে যাইতেও পারে, দেখে এটা পর্যালোচনা করে আমাকে রিপোর্ট দিবে চেয়ারম্যান কাছে যে ওরাদেরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা যায়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মাদারীপুরের বাংলাবাজার ঘাটটি সরিয়ে নেওয়া হবে শরীয়তপুরের মাঝিকান্দিতে। এছাড়া সেতুর পিলারে রবার ফোল্ডার দেওয়ার অনুরোধ করা হয়েছে সেতু কর্তৃপক্ষকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয় কাল থেকে 20 ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নামছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর 17 হটস্পটে শুরু হচ্ছে ওষুধ ছেটানো। এডিসের নিধনে প্রয়োজনীয় আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের।
এছাড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি সেল। করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৫ জন। এর মধ্যে ১০২ জনই রাজধানীর বাসিন্দা। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সময় ঢাকার ২ মেয়র অভিযোগ করেন, হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের না দেয়ায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দক্ষিণের মেয়র জানান, রাজধানীতে ছাদ বাগানের প্রবণতা বাড়লেও তা পরিচ্ছন্ন না রাখায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আর উত্তর ঢাকার মেয়রের দাবি, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি এডিস মশা বাড়ার কারণ। বিভিন্ন হাসপাতালে যখন রোগী ভর্তি হয় তখন কিন্তু কন্ট্রোলটা করা সম্ভব, যখন একখানে ১০০০ রোগী যখন হয়ে যাবে তখন কিন্তু সম্ভব না। এটি খুবই জরুরি ব্যাপার যে আমাদেরকে হাসপাতালগুলা আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। ছাদ বাগান আমরা চাই প্রাকৃতিকভাবে আমাদের ঢাকাকে সুন্দর করার জন্য, কিন্তু এটা যদি সঠিকভাবে পরিচর্যা না করা হয়, এখানে যদি পানি জমে থাকে, তাহলে এটা কিন্তু একটা বড় আমাদের জন্য প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। পরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, রামপুরা, মহাখালী, মগবাজার সহ ঢাকার ১৭টি হটস্পটে সোমবার থেকে ওষুধ ছেটানো শুরু হবে। এছাড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয়ের অধীনে সেল গঠন করা হয়েছে। আমাদের হাসপাতাল থেকে আমরা তথ্য পাওয়া, তো আমার মনে হয় আমাদের হেলথের যে সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আন্তরিকতা আমি লক্ষ্য করেছি যে আছে, কিন্তু আপনারা কাজটা কিন্তু কালেকটিভলি করতে হবে, কালেকটিভলি সমন্বিতভাবে করতে হবে। আগে থেকে উই আর নট রেডি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে লোকবল সহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ নির্ধারণী ম্যাচে বড় টার্গেটের চাপে জ্বলে উঠলেন সৌম্য সরকার। ক্যারিয়ার সেরা ৬৮ রানের ইনিংসে দলকে জিতিয়েছেন এই বাঁহাতি। সেই সাথে জোড়া উইকেট নিয়ে বোলিংয়েও ছিলেন নজর কাড়া। অলরাউন্ড পারফরমেন্সে টাইগারদের সিরিজ জয়ের নায়ক সৌম্য। ওয়ানডে টেস্টে জায়গা হারিয়ে টি-20 আঁকড়ে ধরেছেন সৌম্য। সিরিজ নির্ধারণী ম্যাচে ভাগ্য সাথে ছিল তার। হাফ হার্টেড শট ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি, খুঁজে নিয়েছে বাউন্ডারি। ১৯৪ টার্গেটে সৌম্য ভয়ডরহীন ব্যাটিং করেছেন, তাতে আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে বাংলাদেশ। ৪০ বলে 50, পরের ৯ বলে তুলেছেন ১৮ রান। ৯-৪ আর ১ ছক্কায় সাজানো ইনিংসটাই জয়ের পথ তৈরি করেছে। সবশেষ ৫ টি-20তে তৃতীয় 50 সৌম্যের। এই ফরম্যাটে তার অপরিহার্যতা প্রমাণেই যথেষ্ট। বোলিংয়েও দিনের সেরা তিনি, ব্যাটিং স্বর্গে মাথা খাটিয়ে বল ফেলেছেন। সেটা অবশ্যই, সেটার জন্য আমরা হ্যাপি, সো ওইটাই মাথায় নিয়ে সবসময় ব্যাটিং করছিলাম। এই পারফরমেন্স নিঃসন্দেহে সৌম্যের জন্য পরম পাওয়া, আত্মবিশ্বাসের রসদ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সফরে আসছেন না অস্ট্রেলিয়ার টি-20 অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্মিথ ওয়ার্নাররা না আসায় বাড়তি দায়িত্ব ছিল তার উপর, তবে হাঁটুর চোটে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের পর হাঁটুর চোটের তীব্রতা বেড়ে যায় অজি অধিনায়কের। প্রথম ওয়ানডেতে ছিলেন বিশ্রামে। টিম ডক্টর পর্যবেক্ষণ করে তাকে দেশে ফেরার পরামর্শ দেন। হাঁটুতে সার্জারি করাতে হবে তার। টি-20 বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরতে চান ফিঞ্চ। বি টিমে পরিণত হওয়া অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ভালো করার সুযোগ তৈরি হলো বাংলাদেশের। ম্যাক্সওয়েল, স্মিথ, ওয়ার্নার, রিচার্ডসন, স্টয়নিস, কমিন্সও থাকছেন না বাংলাদেশ সফরে। টোকিও অলিম্পিকে বাছাই পর্ব পেরুতে পারেননি দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল পাখি। 10 মিটার এয়ার রাইফেলে 41তম হয়ে শেষ করেছেন মিশন। দ্বিতীয় দিনে পদক তালিকায় নাম তুলেছে যুক্তরাষ্ট্র। চমক দেখিয়ে সাঁতারে বাজিমাত করেছেন তিউনিসিয়ার আহমেদ হাফনাইও। জুডোতে একই দিনে স্বর্ণ জিতে আলো কেড়েছেন জাপানের দুই ভাই বন হিফোমি এবং উতা আবে। রিওতে 621.2 স্কোর করে 50 জনের মধ্যে হয়েছিলেন 25তম। টোকিও অলিম্পিকে সেটা টপকে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন আব্দুল্লাহ হেল বাকি, কিন্তু হলো উল্টো। 619.8 স্কোর করে 47 প্রতিযোগীর মধ্যে 41তম হয়েই মিশন শেষ হলো বাকির।
10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম শানার। শুটিংয়ের পর সাঁতারেও স্বর্ণ তুলেছে যুক্তরাষ্ট্র। 400 মিটার ব্যক্তিগত মিডলেতে শ্রেষ্ঠত্ব চেইস কেলিসের। বরাবরই সাঁতারে আধিপত্য দেখানো অস্ট্রেলিয়ার টোকিওতে শুরুটা মন মতো হয়নি। 3টি ইভেন্টে স্বর্ণ হাতছাড়া হওয়ার পর দিন শেষে নারী ফ্রিস্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়েই অবশ্য সেরা হয়েছে অস্ট্রেলিয়া। 400 মিটার রিলে শেষ করতে সময় নিয়েছে 3 মিনিট 29.69 সেকেন্ড, ভেঙেছে 3 বছর আগের নিজেদের গড়াই রেকর্ড। তবে চমক দেখিয়েছেন তিউনিশিয়ার আহমেদ হাফনাউই। 400 মিটার ফ্রিস্টাইলে ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলফলিনকে পেছনে ফেলে সবার আগে স্পর্শ করেন টাচলাইন। 18 বছর বয়সী হাফনাউয়ের হাত ধরেই গেমসে প্রথম স্বর্ণ তিউনিশিয়ার। স্বাগতিক জাপানের মুখে হাসি ফুটিয়েছেন আবে পরিবার। মেয়েদের জুডোতে উতা আবে স্বর্ণ জেতার ঘণ্টাখানেক পর বাজিমাত করেছেন ভাই হিফুমি আবে। অলিম্পিক ইতিহাসে এক খেলায় একই দিনে ভাই বোনের স্বর্ণ জয়ের ঘটনা এই প্রথম। টেনিসে প্রথম রাউন্ডেই অঘটন, বাদ পড়েছেন নারী এককের ওয়ার্ল্ড নাম্বার 1 অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। তাকে হারিয়ে চমক দিয়েছেন স্পেনের সোরিবেস তোর্মো। তবে স্বাগতিক নাওমি ওসাকা সহজ জয়ে শুরু করেছেন অলিম্পিক মিশন। ফুটবলে প্রথম ম্যাচের হতাশা ভুলে জয় ফিরেছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে 52 মিনিটে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার মেদিনা। তবে আইভরি কোস্টের সঙ্গে হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিন গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সংখ্যা পেছনে ফেলে চলছে টোকিও অলিম্পিক। জাপানের রাজধানীর একটা বড় অংশ অলিম্পিকের বিপক্ষে থাকলেও অনেকে আবার আছেন পক্ষে। তারা অলিম্পিক শুরু হওয়াকে দেখছেন বড় এক জয় হিসেবে। এদিকে টোকিওর বাড়তি গরম নিয়ে তৈরি হয়েছে আরেক দুশ্চিন্তা। যে কোনো শহরের জন্য অলিম্পিক আয়োজন বিশাল এক অর্জন। সেখানে টোকিও শহরের বেশিরভাগ বাসিন্দা কিনা বিগেস্ট শো অন আর্থের বিপক্ষে। কারণটা অজানা নয়, করোনা মহামারী বদলে দিয়েছে সবকিছু। কিন্তু তারপরও চ্যালেঞ্জ থেকে সরে না আসায় শুরু হয়েছে টোকিও অলিম্পিক। তবে জাপানের রাজধানীর বাড়তি গরম তৈরি করেছে নতুন সংকট। 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকছে তাপমাত্রা। এতে করে অ্যাথলেটদের সেরাটা পাওয়া মুশকিল হবে, আশঙ্কা টোকিওর খেলাপাগল মানুষের। এত গরমে প্রতিযোগীরা তাদের সেরাটা দিতে পারবে কিনা সন্দেহ। বিষয়টা চিন্তার। অলিম্পিকের জন্য এটা ভালো খবর নয়। তবে উত্তাপ কমাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আয়োজকরা। গরম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই প্রতিটি ভেন্যুতে পর্যাপ্ত পানি ও বরফ রাখা হচ্ছে। প্রতিটি ইভেন্টের ম্যানেজাররা বিষয়টি নিশ্চিত করছেন। এদিকে জাপানি নাগরিকদের প্রতিবাদের মধ্য দিয়ে অলিম্পিক শুরু হলেও অনেকে আবার পক্ষেও আছেন। তাদের মতে এটা জাপানের জন্য বিশাল এক জয়। বিশেষ করে বেশ কিছু স্পন্সর সরে গেলেও গেমস আলোর মুখ দেখাটা বড় এক বিজয়। জাপানের করোনা পরিস্থিতি এখনো সুবিধার নয়, ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কায় নেই দর্শক উপস্থিতি। ঘরে বসে আসর উপভোগ করতে হচ্ছে টোকিওবাসীর। এতে কিছুটা আক্ষেপ থাকলেও দীর্ঘ সময় পর দ্বিতীয়বারের মতো জাপানে অলিম্পিক হওয়াতে উচ্ছ্বসিত অধিকাংশ নাগরিক। আমার যা বয়স তাতে এটি নিজের দেশে আমার দেখা শেষ অলিম্পিক হতে পারে, তাই ইভেন্টকে ঘিরে অনেক স্মৃতি রাখতে চাই। করোনার সঙ্গে যুদ্ধ করে আমরা জিতেছি। হয়তো গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি নেই, যা দুঃখজনক। তবে আয়োজকরা চাইলে ইভেন্টগুলোর ফাইনালে দর্শক ঢোকার অনুমতি দিতে পারে। অনেক ঝড়ঝাপটার সামনে 2 দিন হলো শুরু হয়েছে টোকিও অলিম্পিক। এখনো অনেকটা পথ পাড়ি দেবার বাকি। 8 আগস্টের আগে কোনো কারণে যদি করোনা পরিস্থিতির অবনতি হয়, তাহলে বিপাকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো পরের খবরটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হবে 28 জুলাই। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 15 সেপ্টেম্বর প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। 12 জুলাই 2020-2021 শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে বলা হয়েছে। চার বছরেও নতুন শিক্ষাক্রম
প্রণয়নের কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আগামী শিক্ষাবর্ষেও পরিবর্তন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এখন পর্যন্ত শুধু 100টি স্কুলে প্রথম এবং ষষ্ঠ শ্রেণীতে পাইলট প্রজেক্ট আকারে নতুন শিক্ষাক্রম দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। শিক্ষাক্রমে সবশেষ পরিবর্তন আসে 2013 সালে। এরপর 2017 সালে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 5 বছর পরপর শিক্ষাক্রম পরিবর্তনের নিয়ম থাকলেও 8 বছরেও দেয়া সম্ভব হয়নি নতুন শিক্ষাক্রম। চলতি বছর নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার কথা থাকলেও তা পারেনি বোর্ড। আগামী শিক্ষাবর্ষে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়েও আসছে না পরিবর্তন। আন্তঃমন্ত্রণালয়ের সভা এটা সিদ্ধান্ত দিয়েছেন যে ক্লাস 1 আপনার পাইলটিং হবে 100টা স্কুলে এবং মাধ্যমিকে 6 পাইলটিং হবে 100টা স্কুলে, মাদ্রাসা এবং কারিগরি সহ। একের পর এক নতুন শিক্ষাক্রমের তারিখ পেছানোর কারণে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য গ্রুপ তুলে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এনসিটিবির দাবি, করোনার কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে কাজ। কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং কারিকুলামের কাজ আপনার ফাইন টিউনিংয়ের কাজ চলছে, এটা অর্থাৎ যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সংশোধনের কাজ চলছে এবং এটা এই মাসের ভিতরেই অনুমোদন করার জন্য মন্ত্রণালয়গুলোতে প্রেরণ করা হবে এবং বাকি কাজগুলো আমাদের চলমান আছে। শিক্ষা গবেষকরা বলছেন, সব দেশেই শিক্ষাক্রম পরিবর্তন, পরিমার্জন নিয়মিত কাজ। দেশেও এ কাজটি নিয়মিত করার পরামর্শ তাদের। আমাদের শিক্ষা কিভাবে সামনে এগোবে তার অনেকখানি নির্ভর করে শিক্ষাক্রমের উপরে। সেই শিক্ষাক্রমটি যত শীঘ্র পরিমার্জিত হয়ে সর্বত্র এটি বাস্তবায়িত হবে, আমরা সেটাই প্রত্যাশা করি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের বইয়ের চাপ অনেকটাই কমবে। একই সাথে সাধারণ শিক্ষাক্রমে যুক্ত হবে কারিগরি বিষয়ও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার কিছুটা দেরিতে জমছে সাভার চামড়া শিল্পনগরী। সংশ্লিষ্টরা বলছেন, নষ্ট হওয়ার ভয়ে এবার কাঁচা নয়, চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে ট্যানারিতে পাঠানো হচ্ছে। প্রায় 30 বছর পর সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেয় এবার চামড়া নষ্ট হয়নি। ধারণা করা হচ্ছে 1 সপ্তাহ পর পুরো দমে চামড়া আসতে শুরু করবে ট্যানারিতে। সাধারণত ঈদের পরদিন থেকে ব্যস্ততা শুরু হয় সাভারে চামড়া শিল্পনগরীতে। বিভিন্ন ট্যানারিতে ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে কাঁচা চামড়া আসতে শুরু করে। পরে সেই কাঁচা চামড়া শ্রমিকরা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করেন। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। এবার কাঁচা চামড়া আসলেও তা পরিমাণে অনেক কম। দেশের বিভিন্ন প্রান্তের আড়তদারদের কাছ থেকে আনা হচ্ছে লবণজাত চামড়া। আর এসব লবণজাত চামড়াগুলো ওয়েট ব্লু পর্যায়ে রাখতে ব্যস্ত সময় পার করছেন ট্যানারির শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, আগামী আরও কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লবণজাত চামড়া আসবে ট্যানারিগুলোতে। আজকে আমাদের বাইরে থেকে লবণ লাগানো মাল আসতেছে, এগুলো আমরা প্রসেসিংয়ে যাবো আজকে, মানে আগরগুলো প্রসেসিং হয়ে গেছে, কাজ চলতেছে অলরেডি। এগুলো ইয়েতে যাবে, এখন চৌকিনে যাবে প্রসেসিংয়ে। আর ঈদের দিন তো রক্তের মাল আসছে, এগুলো অলরেডি দামে চলে গেছে। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচা চামড়া না আসায় চামড়া নষ্ট বন্ধ হয়েছে বলে জানালেন ট্যানারি মালিকরা। এজন্য তারা সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান। যদি আরো 20 বছর আগে হইতো তাহলে আমাদের বাংলাদেশে চামড়া যা ক্ষতি হয়েছে, পোষা হয়ে গেছে, এটা 4 ভাগের 1 ভাগও পচতো না। এই জন্য যে সরকার প্রশাসনের আমি ধন্যবাদ। ট্যানারি মালিকরা বলছেন, মূলত ওয়েট ব্লু রপ্তানির সিদ্ধান্তের কারণে এবার সবাই লবণ দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করছে। এতে ট্যানারি শিল্পের আবারও সুদিন ফিরে আসবে বলে মনে করেন তারা। সরকার যে পদক্ষেপটা নিচ্ছে, আমরা যদি ইউরোপ কান্ট্রিতে এসব ওয়েট ব্লু সাপ্লাই করতে পারি এবং এটা বিশ্ববাজারে একটা হটকেক হবে। হটকেক হলে আমাদের দেশের চামড়া, যেহেতু স্কিন খুব গ্রেন খুব ভালো, আমাদের চামড়ার ডিমান্ড সারা বিশ্ব জুড়ে। 1991 সাল থেকে ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পর এবছর আবারও রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের সহযোগিতায় 5টি ট্যানারি ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি পেয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চগড়ের বিভিন্ন চা বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে 20,000-এর বেশি শ্রমিকের। চা বাগানে কাজ পেয়ে দিন বদলে গেছে অনেকের।
লকডাউনেও কাজের অভাবে পড়তে হয়নি তাদের। অন্য পেশার শ্রমিকরাও এখন এই কাজে ঝুঁকছেন। প্রতিদিন তাদের গড় আয় হচ্ছে 600 থেকে 800 টাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সবুজ চা বাগান। চা পাতা তোলার ভরা মৌসুমে বাগানগুলোতে কাজ করছেন হাজারো শ্রমিক। খুব বেশি দিন আগের কথা নয়, জেলার অর্থনীতিতে পাথর নির্ভরতা ছিল বেশি, কিন্তু পরে ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। বর্ষায় বন্ধ, নদী থেকে পাথর তোলাও। এতে বেকার হয়ে পড়া কয়েক হাজার পাথর শ্রমিকও এখন চা বাগানে কাজ করছেন। পাথর হুট করে বন্ধ হয়ে গেছে, চা বাগানে কাজ করি। দিনের পাশাপাশি রাতে কাজ করেও বাড়তি আয় হচ্ছে অনেকের। রাত করে পাতা কাটি আর দিন করে যায় মনে হয় ক্ষেতগুলো শুদ্ধি। তো এই রাতে চা পাতাটা কাটলে ভালো লাগে, রাতে রোদ থাকে না। দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিত উত্তরের জেলাটিতে বর্তমানে 10,170 একর জমিতে চা চাষ সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে 27টি স্টেট পর্যায়ে এবং 7,310টি ক্ষুদ্র পর্যায়ের চা বাগান উৎপাদনে আছে। এসব বাগানে কাজের সংস্থান হয়েছে 20 থেকে 25 হাজার শ্রমিকের। ক্ষুদ্র চা চাষীদের যেমন আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, সেই সাথে চা শ্রমিকরাও এখানে চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তন, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। যে সমস্ত শ্রমিকরা আগে কোনো কাজ পেত না, তারা এখন চা বাগান এবং চা কারখানায় তারা কাজ করতেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চা চাষ সম্প্রসারিত হয় স্থানীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। শ্রমিকদের জীবনযাত্রায় পরিবর্তন হয়েছে, তাদের হাতে তরলত্বের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং সেটা তাদের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। আগে বর্ষাকালে স্থানীয় শ্রমিকদের কাজের অভাব ছিল সাধারণ ব্যাপার, কিন্তু চা চাষ সম্প্রসারিত হয় এখন বদলে গেছে সেই অবস্থা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।